সময়ের বাঁকে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আমাদের জীবনটা যেন একটা লম্বা পথ, যার প্রতিটি বাঁকে লুকিয়ে থাকে এক একটা গল্প। কিছু গল্প আমরা মনে রাখি, আর কিছু গল্প আমরা ভুলে যেতে চাই। কিন্তু সব গল্প কি ভোলা যায়? অতীতের কোনো ঋণ কি সত্যিই পুরনো হয়, নাকি একদিন তা ফিরে এসে দাঁড়ায় বর্তমানের মুখোমুখি? প্রশ্নকে সঙ্গে নিয়ে আজ আমরা এক নতুন গল্পের গভীরে প্রবেশ করব। আমাদের আজকের নিবেদন রাঙামাটির ঋণ। চলুন শুরু করা যাক। ট্রামের আওয়াজটা এখন কেমন যেন বদলে গেছে, নাকি অশোকবাবুর কানটাই বুড়িয়ে গেল? বিডন স্ট্রিটের মোড়টা পেরোতেই একটা তীব্র ঝাঁকুনি দিয়ে ট্রামটা দাঁড়িয়ে পড়ল। জানলার বাইরে কলকাতার বিকেলটা কেমন যেন ফ্যাকাশে ধুলোয় মাখা। এই সেপ্টেম্বরের শেষেও ভ্যাপসা গরমটা যায়নি। অশোকবাবু ক্ষয়ে যাওয়া কাঠের শীটে শরীরটা এলিয়ে দিলেন। তার পরনের ফতুয়াটা ঘামে ভিজে জপজপ করছে। ঘাড় ঘুরিয়ে তিনি দেখলেন উল্টো দিকের শীটে বসা অল্পবয়সী ছেলেমেয়ে দুটো হেডফোনে কান গুজে নিজেদের জগতে ব্যস্ত। তাদের চোখে মুখে একটা অদ্ভুত নির্লিপ্তি। 40 বছর আগে ঠিক এই জানলার ধারেই মায়া বসত। ওর এলো চুল হাওয়ায় উঠত, আর অশোকবাবুর দিকে তাকিয়ে হাসত। সেই হাসিতে কলেজ স্ট্রিটের সব বইয়ের পাতা যেন এক লহমায় উল্টে যেত। মায়ার চোখে কাজল থাকত না, কিন্তু চোখ দুটো ছিল কাজলের চেয়েও গভীর। ট্রামের ঘণ্টিটা তখন এমন কর্কশ শোনাত না, মনে হতো যেন পুজোর সানাইয়ের সুর। কি গো, কি এত দেখছ? মায়ার গলাটা এখনো যেন কানের কাছে ভাসে। অশোকবাবু চমকে ওঠেন। না, কেউ কিছু বলেনি। ট্রামের কন্ডাক্টর টিকিট চাইতে এসেছে। খসখসে গলায় বলল, দাদু কোথায় যাবেন? বাগবাজার। অশোকবাবু কাঁপা কাঁপা হাতে মানিব্যাগ থেকে 10 টাকার নোটটা বের করে দিলেন। বয়স এখন 72। 5 বছর হলো মায়া নেই, কিন্তু ঘরটাতে, এই শহরের রাস্তায়, ট্রামের এই বিশেষ সিটটাতে মায়া এখনো আগের মতোই আছে, শুধু কথা বলে না। ট্রামটা আবার চলতে শুরু করল। হেদুয়ার মোড়, গ্রে স্ট্রিট সব এক এক করে পেরিয়ে যাচ্ছে। দোকানপাট বদলেছে, পুরনো বাড়ির জায়গায় মাথা তুলেছে নতুন ফ্ল্যাট বাড়ি। কিন্তু কিছু জিনিস বদলায় না, যেমন রাস্তার ধারে বিক্রি হওয়া গরম সিঙাড়া আর চায়ের গন্ধ, যেমন কিছু মানুষের চোখে লেগে থাকা ক্লান্তি। বাগবাজার ট্রাম ডিপোয়ে নেমে অশোকবাবুর পা দুটো যেন আর চলতে চাইল না। এই পথটা তার সবচেয়ে চেনা, আবার সবচেয়ে অচেনা। এই পথেই তো তিনি আর মায়া হাত ধরে ফিরতেন। এই পথেই তো 5 বছর আগে তিনি একা ফিরেছিলেন শ্মশান থেকে। গলির মুখে হারুদার চায়ের দোকান, কয়েকটা ছেলে ক্যারাম খেলছে। হারুদা অশোকবাবুকে দেখে হাঁক পারল। কি দাদু, শরীর ভালো তো? আজ এত দেরি? অশোকবাবু ম্লান হাসলেন। আর বলিস না, শরীরটা আর চলে না, 1 কাপ চা দে। মাটির ভাঁড়ে ধোঁয়া ওঠা চায়ে চুমুক দিতে তিনি দেখলেন পাড়ার রকটা প্রায় খালি। শুধু বলাই কাকু বসে ঝিমোচ্ছেন। একসময় এই রকটা পাড়ার প্রাণকেন্দ্র ছিল। সন্ধে হলেই তাস, আড্ডা, তর্ক, কত কি হতো। এখন সবাই নিজের নিজের ফ্ল্যাটের 4 দেওয়ালের মধ্যে বন্দী। টিভি সিরিয়াল আর মোবাইলের স্ক্রিন তাদের নতুন রক। চা শেষ করে তিনি বাড়ির দিকে পা বাড়ালেন। 3 তলা পুরনো বাড়িটার গায়ে শ্যাওলা জমেছে। কড়ি বর্গার ছাদ, খড়খড়ির জানলা, বাড়িটা যেন তার মতোই একলা জবু থুবু হয়ে দাঁড়িয়ে আছে। কলিং বেলটা অনেকদিন খারাপ। দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে কাজের মেয়েটা আরতি দরজা খুলে দিল। আজ এত দেরি করলে দাদু? আরতির গলায় এক রাশ চিন্তা। মেয়েটা তাকে নিজের বাবার মতোই দেখে। এমনি একটু ঘুরতে গেছিলাম। অশোকবাবু চপ্পলটা খুলে ভেতরে ঢুকলেন। বাড়িটার ভিতরে সময় যেন থমকে আছে। দেওয়ালে মায়ার একটা বাঁধানো ছবি। ছবির ভিতর থেকে মায়া হাসছে, সেই 20 বছর আগের হাসি।
ঘরের এক কোণে একটা পুরনো সেলাই মেশিন, চাদর দিয়ে ঢাকা। মায়া শখ করে কিনেছিল। আলমারির মাথায় রাখা কাঁথাটাও, সেটাও মায়ার নিজের হাতে বোনা। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কোণ যেন মায়ার স্মৃতি দিয়ে মোড়া। আর আছে ঘড়ি, গোটা 10 পুরনো দেওয়াল ঘড়ি, কোনোটা পেন্ডুলামওয়ালা, কোনোটা গোল, সবকটা বন্ধ। অশোকবাবু ছিলেন শহরের অন্যতম সেরা ঘড়ি সারাইয়ের কারিগর। তার হাতে পড়লে নাকি বন্ধ ঘড়িও কথা বলতো। কিন্তু মায়া চলে যাবার পর থেকে তিনি আর কোনো ঘড়িতে হাত দেননি। তার নিজের জীবনের সময়টাই তো থমে গেছে। এই বন্ধ ঘড়িগুলো যেন তারই প্রতিচ্ছবি। টিক টিক, শব্দহীন এক অপেক্ষা। বিকেলে তিনি একা বারান্দায় বসেন। রেডিওতে তখন পুরনো দিনের গান চলে। আজ বাজছে, পুরানো সেই দিনের কথা ভুলবি কিরে হায়। গানটা শুনতে শুনতে অশোকবাবুর চোখ ভিজে আসে। মনে পড়ে বিয়ের পরপরেই বাড়িতে এসে মায়া অবাক হয়ে বলেছিল, তোমার বাড়িতে এত ঘড়ি, সবকটা চলে? অশোকবাবু হেসেছিলেন। ঘড়ি তো সময়ের হিসেব রাখে, আর আমার সময় তো এখন শুধু তোমায় ঘিরে। কথাটা মনে পড়তেই একটা গভীর দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তিনি কি সত্যিই মায়াকে যথেষ্ট সময় দিয়েছিলেন? ঘড়ির কাঁটার পেছনে ছুটতে ছুটতে জীবনের সেরা মুহূর্তগুলো কি তিনি অজান্তেই হারিয়ে ফেলেছেন? এই প্রশ্নগুলো এখন তাকে কুড়ে কুড়ে খায়। সামনের বাড়ির ছাদ থেকে একটা ঘুড়ি কেটে তার বারান্দার তারে এসে পড়ল। নীল রঙের একটা পেটকাটি ঘুড়ি, সুতোটা ছিঁড়ে গেছে। অশোকবাবু উঠে গিয়ে ঘুড়িটা হাতে নিলেন। ঠিক যেন তার জীবন, সুন্দর কিন্তু উড়তে গিয়ে ছিঁড়ে গেছে। সেপ্টেম্বরের এই সময়টাতেই পাড়ায় পুজোর আমেজ শুরু হয়ে যায়। গলির মুখে প্যান্ডেল বাঁধার কাজ শুরু হয়েছে। বাঁশ পড়ছে, পেরেক ঠোকার ঠকঠক আওয়াজ আসছে। কুমোরটুলি থেকে প্রতিমা গড়ার মাটির গন্ধ ভেসে আসে হাওয়ায়। এই গন্ধটা মায়ার খুব প্রিয় ছিল। পুজোর 4টে দিন মায়া যেন একেবারে অন্য মানুষ হয়ে যেত। নতুন শাড়ি, ঠাকুর দেখা, আরতি, সন্ধি পুজো সবকিছু নিয়ে মেতে উঠত। এখন অশোকবাবুর কাছে পুজো মানে আরও বেশি করে একা লাগা। ঢাকের আওয়াজটা তার বুকের ভিতরে হাতুড়ির মতো বাজে। আলো রৌশনাই তার অন্ধকার ঘরটাকে আরও বেশি করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। রাত বাড়ে, আরতি রান্না করে দিয়ে চলে গেছে। টেবিলে ঢাকা দেওয়া রুটি আর আলুর চচ্চড়ি। খিদে নেই। অশোকবাবু শুধু এক গ্লাস জল খেয়ে বিছানায় এসে শুলেন। মায়ার বালিশটা এখনও তার পাশেই রাখা। বালিশের ওয়ারের থেকে মায়ার শরীরের সেই চেনা গন্ধটা কবেই মিলিয়ে গেছে, কিন্তু অশোকবাবু রোজ রাতে বালিশটাকে ছুঁয়ে ঘুমানোর চেষ্টা করেন। আজ রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন তিনি। তিনি দাঁড়িয়ে আছেন এক বিস্তীর্ণ প্রান্তরে। লাল মাটির পথ, দূরে পলাশ গাছের সারি। জায়গাটা অচেনা। তিনি একা নন, তার পাশে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, তার হাতটা শক্ত করে ধরে। ছেলেটার মুখটা ঝাপসা। হঠাৎ করে ঝড় উঠল, ধুলোয় চারদিক অন্ধকার। তিনি চিৎকার করে ছেলেটার নাম ধরে ডাকছেন, কিন্তু নিজের গলার আওয়াজই নিজে শুনতে পাচ্ছেন না। হাতটা ফসকে গেল। ছেলেটা ধুলোর ঝড়ের মধ্যে হারিয়ে গেল। একটা তীব্র আতঙ্কে অশোকবাবুর ঘুম ভেঙে গেল। সারা শরীর ঘামে ভেজা, বুকের ভেতরটা ধরফর করছে। তিনি উঠে বসে জল খেলেন। এটা কি স্বপ্ন? এই লালমাটির দেশ, এই পলাশ গাছ, এই হারিয়ে যাওয়া ছেলে, কিছুই তো তার চেনা নয়। তার তো কোনো ছেলে ছিল না। মায়ার শরীরটা ভালো ছিল না, তাই তাদের কোনোদিন সন্তান হয়নি। এই নিয়ে মায়ার মনে একটা চাপা কষ্ট ছিল, কিন্তু অশোকবাবু কোনোদিন সেটা বুঝতে দেননি। তাহলে এই ছেলেটাকে? অনেক রাত পর্যন্ত আনমাল না। ভোরের দিকে যখন সবে চোখটা লেগে এসেছে, তখনই তীক্ষ্ণ শব্দে ফোনটা বেজে উঠল। ল্যান্ডলাইন ফোন। এখন এই ফোনে শুধু টেলিমার্কেটিং কোম্পানির ফোন ছাড়া আর কিছুই আসে না। অশোকবাবু বিরক্ত হয়ে রিসিভারটা তুললেন। হ্যালো। ওপাশ থেকে একটা অচেনা ভারী গলার স্বর ভেসে এলো। কোনো ভূমিকা না করেই লোকটি জিজ্ঞেস করল,
অশোক মিত্র বলছেন? হ্যাঁ বলছি। আপনি কি একসময় পুরুলিয়ার শিমুলগড় গ্রামে থাকতেন? প্রশ্নটা শুনে অশোকবাবুর বুকের ভেতরটা ছ্যাত করে উঠল। পুরুলিয়া? শিমুলগড়? সে তো প্রায় 50 বছর আগের কথা। কলকাতায় আসার আগে তার কৈশোরের একটা অংশ সেখানে কেটেছিল। কিন্তু সে কথা তো কেউ জানে না, মায়াও জানত না, তিনি কোনোদিন বলেননি। কাঁপা গলায় অশোকবাবু জিজ্ঞেস করলেন, আপনি কে বলছেন? ওপাশের লোকটি তার প্রশ্নের উত্তর না দিয়ে শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, আমার নাম পরে জানবেন, শুধু এইটুকু বলতে ফোন করেছি যে আপনার একটা জিনিস আমার কাছে রয়ে গেছে, 50 বছর ধরে সেটা আমার কাছেই আছে। অশোকবাবুর শিরোদাণ্ডে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার জিনিস পুরুলিয়ায় 50 বছর ধরে? কি কি জিনিস? লোকটা একটা লম্বা শ্বাস নিল। ফোনের ভিতর দিয়েও সেই শ্বাসের শব্দটা স্পষ্ট শোনা গেল। তারপর বলল, একটা নীল রঙের ঘুড়ি, আর তার সাথে ছিঁড়ে যাওয়া একটা চিঠি। ফোনটা কেটে যাওয়ার পরেও বহুক্ষণ রিসিভারটা কানে ধরে বসে রইলেন অশোকবাবু। ওপাশে লাইনটা ডেড, কিন্তু তার কানের ভেতরে একটা অদ্ভুত ভোঁ ভোঁ শব্দ হচ্ছে, যেন 50 বছরের নীরবতা এক মুহূর্তে ভেঙে গিয়ে তার সব ইন্দ্রিয়কে অবশ করে দিয়েছে। পুরুলিয়া, শিমুলগড়, শব্দ দুটো যেন দুটো মরচে ধরা পেরেক, কেউ যেন জোর করে তার মগজে পুঁতে দিচ্ছে। তিনি ওই নাম দুটোকে কবর দিয়েছিলেন কলকাতার কংক্রিটের নিচে, ঘোড়ের কাঁটার টিকটিক শব্দের আড়ালে, মায়ার ভালোবাসার আঁচলে সব কিছু দিয়ে চাপা দিয়েছিলেন। কিন্তু শেকড়টা বোধহয় খেকেই গিয়েছিল। একটা নীল ঘুড়ি আর একটা ছিঁড়ে যাওয়া চিঠি। কথাটা বলতেই অশোকবাবুর চোখের সামনে ভোরের আলোটা কেমন লালচে হয়ে গেল, ঠিক যেন শিমুলগড়ের রাঙামাটির পথের ধুলো। তার মনে পড়ল, একটা 10 বছরের ছেলে খালি পায়ে দৌড়ে যাচ্ছে, তার হাতে একটা নীল পেটকাটে ঘুড়ি। ছেলেটার হাসিতে গালে টোল পড়ছে, সে চিৎকার করে ডাকছে, অশোদা, দেখো কত উঁচুতে তুলেছি। মন্টু নামটা মনে আসতেই অশোকবাবুর সারা শরীর কেঁপে উঠল। বুকের ভেতরটা মুচড়ে ধরল একটা তীব্র অপরাধবোধ। তিনি তাড়াতাড়ি রিসিভারটা রেখে দিলেন, যেন ওটা থেকে বিষাক্ত কিছু বেরিয়ে আসছে। আরতি ততক্ষণে দরজার কাছ থেকে উদ্বিগ্ন গলায় ডাকছে, দাদু, ও দাদু, কি হয়েছে, কার ফোন ছিল? অশোকবাবু কোনোমতে নিজেকে সামলে নিলেন। কেউ না, রং নাম্বার। মিথ্যেটা বলতে গিয়ে তার গলাটা শুকিয়ে গেল। তিনি টলতে টলতে নিজের ঘরে এসে বসলেন। বন্ধ ঘড়িগুলো যেন তাকে ব্যঙ্গ করছে। এতদিন তিনি ভাবতেন এই ঘড়িগুলো মায়ার জন্য থেমে আছে। আজ মনে হচ্ছে না, ঘড়িগুলো আসলে থেমে আছে 50 বছর আগে, পুরুলিয়ার সেই দিনটাতে। সারাদিনটা একটা ঘোরের মধ্যে কাটল। স্নান করলেন, খেলেন, সবই যন্ত্রের মতো। আরতির সব প্রশ্নের উত্তরে শুধু হুঁ হাঁ করলেন। মনটা পড়ে আছে সেই লালমাটির দেশে। বাবার চাকরির সূত্রে কলকাতায় আসার আগে বছর 3 তারা শিমুলগড়ে ছিলেন। সেই বয়ঃসন্ধির দিনগুলো, প্রথম সিগারেট খাওয়া, প্রথম সাইকেল চালানো। আর মন্টু ছিল পাশের বাড়ির ছেলে, তার ছায়া সঙ্গী। অশোকবাবুকে অশোদা বলে ডাকত। কি ভীষণ বিশ্বাস আর ভালোবাসা ছিল ছেলেটার চোখে। সেই নীল ঘুড়িটা অশোকবাবুই তাকে বানিয়ে দিয়েছিলেন। আর চিঠিটা মন্টুর ছিল না, চিঠিটা ছিল অশোকবাবুর। তিনি লিখেছিলেন, কাকে লিখেছিলেন? স্মৃতিটা ঝাপসা, কিন্তু কষ্টটা ধারালো ছুরির ফলার মতো বুকে বিঁধছে। তিনি শুধু জানেন সেই চিঠি আর ঘুড়ির সঙ্গে একটা ভয়ঙ্কর ঘটনা জড়িয়ে আছে, একটা ঝড়, একটা হারিয়ে যাওয়া। বিকেলবেলার বাড়িতে থাকতে পারলেন না। দমবন্ধ করা দেওয়ালগুলো যেন তাকে গিলে খেতে আসছে। ফতুয়াটা গলিয়ে বেরিয়ে পড়লেন। কোথায় যাবেন জানেন না। পা দুটো যেন নিজে থেকেই তাকে গঙ্গার ঘাটের দিকে নিয়ে চলল। বাগবাজারের ঘাটে ভিড় কম, কয়েকটা বাচ্চা স্নান করছে। দূরে মাঝিরা নৌকায় বসে বিড়ি ফুঁকছে। গঙ্গার জনে কলকাতার আকাশটার প্রতিবিম্ব কাঁপছে। অশোকবাবু একটা খালি সিঁড়িতে গিয়ে বসলেন। গঙ্গার বয়ে যাওয়া জনের দিকে তাকিয়ে তার মনে হল, সময়ও তো এমনই,
বয়ে চলে যায়, কিন্তু কিছু কিছু পাক, কিছু নুড়ি পাথর সে নিচে জমিয়ে রাখে। হঠাৎ একটা ঢেউ এলেই সেই পাক সব তালগোল পাকিয়ে জলটাকে ঘোলা করে দেয়। আজকের ফোন কলটা ছিল সেই ঢেউ। তার মনে হলো, মায়াকে কি তিনি ঠকিয়েছেন? এই গোপন কথাটা কোনোদিন তিনি মায়াকে বলেননি। তার জীবনের একটা গোটা অধ্যায় তিনি সযত্নে লুকিয়ে রেখেছিলেন। মায়া যদি জানত, সে কি তাকে একইভাবে ভালোবাসতে পারত? এই সব ভাবতে ভাবতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই প্রথমবার তার কান্নাটা শুধু মায়ার জন্য ছিল না, এই কান্না ছিল নিজের ভুলের জন্য, নিজের ভীরুতার জন্য। ফেরার পথে হারুদার চায়ের দোকানে দাঁড়ালেন। হারুদা আজও ব্যস্ত, পুজোর চাঁদা তোলা নিয়ে ছেলেদের সাথে কথা বলছে। অশোকবাবুকে দেখে বলল, কি দাদু, আজ একেবারে গঙ্গার হাওয়া খেয়ে ফিরছ? মনটা ভালো নেই নাকি? অশোকবাবু একটা দীর্ঘশ্বাস ফেললেন। আর বলিস না, বয়স হচ্ছে, পুরনো কথা সব মনে পড়ে। পুরনো কথাই তো শোনা দাদু। এই তো আমরা প্যান্ডেলের থিম করেছি ফিরে দেখা, পুরনো দিনের সাবেকি সাজ। আপনি একবার কুমোরটুলিতে ঘুরে আসুন না, মন ভালো হয়ে যাবে। সবে প্রতিমার চোখে রং ধরছে, কি অপূর্ব লাগে দেখতে। কুমোরটুলি? কথাটা শুনে অশোকবাবুর বুকের ভেতরটা আবার কেঁপে উঠল। প্রতিমা গড়া হয় মাটি দিয়ে, তার অতীতটাও তো মাটি দিয়েই গড়া, লাল মাটি। পরদিন সকালে তিনি সত্যি সত্যি কুমোরটুলির দিকে পা বাড়ালেন। শোভাবাজার মেট্রো স্টেশন থেকে বেরিয়ে সরু গলিটার ভেতর ঢুকতেই একটা অন্য জগতে প্রবেশ করলেন। চারিদিকে শুধু খড়, মাটি, দড়ি আর বাঁশের কাঠামো। শিল্পীরা তন্ময় হয়ে কাজ করছেন। কোথাও দুর্গার মুখ তৈরি হচ্ছে, কোথাও অসুরের পেশি। বাতাস একটা ভেজা মাটির সোঁদা গন্ধ। তিনি হাঁটতে হাঁটতে একটা বড় চালার নিচে এসে দাঁড়ালেন। একজন বয়স্ক শিল্পী নিবিষ্ট মনে কার্তিকের মূর্তিতে রং করছেন। ময়ূরের পালকগুলো কি জীবন্ত! কার্তিকের মুখে একটা কচি, সুন্দর অথচ বিষণ্ণ ভাব। অশোকবাবু একদৃষ্টে তাকিয়ে রইলেন। ঠিক তখনই একটা শার্প মেমোরি তার মনে পড়ল। মন্টুর মুখটা অনেকটা এরকমই দেখতে ছিল। মন্টু একদিন তাকে বলেছিল, অশোদা, আমি বড় হয়ে তোমার মতো কলকাতায় যাব, অনেক বড় হব। শিল্পীর হাতের তুলির টানে কার্তিকের চোখটা ফুটে উঠল। চক্ষুদান! এই মুহূর্তেই তো মাটির মূর্তিটা প্রাণ পায়। অশোকবাবুর মনে হল তার স্মৃতির মূর্তিটাও যেন আজ কেউ চোখ এঁকে দিল। সবটা স্পষ্ট দেখতে পাচ্ছেন তিনি। ঝড়ের সেই বিকেলটা, পলাশ গাছের নিচে তিনি দাঁড়িয়ে, হাতে সেই চিঠিটা। মন্টু তার পাশে দাঁড়িয়ে নীল ঘুড়িটা ওড়াচ্ছে। তিনি মন্টুকে বলেছিলেন, এই চিঠিটা পাশের গাঁয়ের ওই মেয়েটাকে দিয়ে আয়, বলবি অশোকদা দিয়েছে, কেউ যেন না দেখে। মন্টু তার বীর অশোধার জন্য সব করতে পারত। সেই চিঠিটা নিয়ে ঘুড়ির লাটাই হাতে দৌড়েছিল। তারপরই এসেছিল সেই কালবৈশাখী। আকাশ কালো করে ধুলোর ঝড়। তিনি দৌড়ে বাড়ি ফিরে এসেছিলেন, ভয়ে, নিজের কথা ভেবে। মন্টুর কথা একবারও ভাবেননি। পরদিন সকালে মন্টুর আর খোঁজে পাওয়া যায়নি। শুধু ঝড়ে ছিঁড়ে যাওয়া নীল ঘুড়িটা পাওয়া গিয়েছিল একটা ঝোপের ধারে, আর তার পাশেই কাদামাখা আধ ছেঁড়া চিঠিটা। এই স্মৃতিটা এতদিন পর ফিরে আসতেই অশোকবাবুর দম বন্ধ হয়ে আসলো। তিনি কি মন্টুর মৃত্যুর জন্য দায়ী? তিনি তো শুধু একটা চিঠিই পৌঁছে দিতে বলেছিলেন। কিন্তু সেই ঝড়, সেই ভয়, তার পালিয়ে আসা। তিনি টলতে টলতে কুমোরটুলি থেকে বেরিয়ে এলেন। সারা শরীর অবসন্ন, অপরাধ বোধের ভারে কাঁধ দুটো ঝুঁকে পড়েছে। বাড়ি ফিরে তিনি সোজা নিজের ঘরে ঢুকলেন, দরজাটা বন্ধ করে দিলেন। রাত বাড়ছে। বাইরের প্যান্ডেল থেকে ভেসে আসছে পুরনো দিনের পুজোর গান। অশোকবাবু বিছানার উপর স্তব্ধ হয়ে বসে আছেন। তার সামনে দুটো পথ খোলা। এক, এই ফোনটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাওয়া এবং বাকি জীবনটাই অসহ্য অপরাধবোধ নিয়ে বেঁচে থাকা। দুই, সত্যির মুখোমুখি হওয়া, পুরুলিয়ায় যাওয়া। কিন্তু কি হবে সেখানে গিয়ে? 50 বছর পর কে তাকে চেনে? আর ওই লোকটাই বা কে? সে কি চায়? টাকা, নাকি পুরনো ক্ষতের ওপর নুনের ছিটে দিতে চায়? ভাবতে ভাবতে তার মাথাটা ধরে গেল। ঠিক তখনই যেন তার সিদ্ধান্তের জন্যই অপেক্ষা করছিল, ফোনটা আবার বেজে উঠল। এবার আর অশোকবাবু এক মুহূর্ত দ্বিধা করলেন না। তিনি রিসিভারটা তোলার আগে একটা লম্বা শ্বাস নিলেন, যেন ডুবে যাওয়ার আগে শেষবারের মতো বাতাস নিচ্ছেন। হ্যালো? তার গলাটা অস্বাভাবিক শান্ত শোনাল। ও পাশ থেকে সেই একই ভারী স্বর।
ভাবছিলাম আপনি ফোনটা ধরবেন কি না। আমি জানি আপনি কি নিয়ে কথা বলছেন, ঘুড়িটা আর চিঠিটা। অশোকবাবু সরাসরি বললেন, শুধু ওগুলো নয় অশোকবাবু, আরও কিছু বাকি আছে, একটা হিসেব বাকি আছে। কি চান আপনি? আমি কিছু চাই না, আমি শুধু চাই যে আপনি একবার আসুন, এসে নিজের চোখে দেখে যান আপনার ফেলে যাওয়া সময়ের দামটা কে চোকাচ্ছে। আগামী পরশু সকাল 10টায় পুরুলিয়া স্টেশনে নামবেন, আমি আপনার জন্য অপেক্ষা করব। অশোকবাবু কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। তিনি রিসিভারটা নামিয়ে রাখলেন। ঘরের নিস্তব্ধতাটা যেন আরও ভারী হয়ে উঠেছে। বন্ধ ঘড়িগুলো যেন ফিসফিস করে বলছে, যাবে? সত্যিটাকে ছোঁয়ার সাহস আছে তোমার? অশোকবাবু মায়ার ছবির দিকে তাকালেন। ছবির ভেতর থেকে মায়া যেন তাকে ভরসা দিচ্ছে। তিনি জানেন তাকে যেতেই হবে। এই অসম্পূর্ণ গল্পের শেষটা তাকে নিজের হাতেই লিখতে হবে। তিনি উঠে আলমারি খুললেন, একটা পুরনো ধুলোমাখা ট্রাঙ্ক নামালেন। তার পালানোর অধ্যায় শেষ, এবার মুখোমুখি হওয়ার পালা। পুরনো স্টিলের ট্রাঙ্কটা নামাতেই এক ঝলক ন্যাপথালিনের গন্ধের সাথে যেন 50 বছরের জমে থাকা ধুলো অশোকবাবুর নাকে মুখে ঝাপটা মারল। এই ট্রাঙ্কটা তার বিয়ের সময় মায়া বাপের বাড়ি থেকে এনেছিল। তারপর থেকে এটা তার কলকাতা জীবনের সব যাত্রার সঙ্গী। কিন্তু আজকের যাত্রার মতো কোনো দিন এর ঢাকনাটা এত ভারী মনে হয়নি। আরতি পেছনে দাঁড়িয়ে উদ্বেগে প্রায় কাঁদ। একা একা এত দূরে যাবে দাদু? শরীরটা যদি খারাপ করে? আমি দাদাবাবুকে ফোন করে দেব। দাদাবাবু মানে অশোকবাবুর বড় ছেলে অয়ন, কর্মসূত্রে পুনেতে থাকে। বছরে একবার পুজোর সময় আসে, কর্তব্য সারে আর ফিরে যায়। অশোকবাবু জানেন অয়নকে ফোন করলে সে হৈ হৈ করবে, বকাবকি করবে, কিন্তু আসবে না। এই লড়াইটা তার একার। তিনি শান্ত কিন্তু দৃঢ় গলায় বললেন, আমার কিছু হবে না আরতি, তুই চিন্তা করিস না, এটা জরুরি। জরুরি শব্দটার ওপর তিনি এত জোর দিলেন যে আরতি আর কথা বাড়াল না। শুধু তার ভাঁজ করা জামাকাপড়ের পাশে মায়ার একটা ছোট ছবি আর এক বোতল জল গুঁজে দিল। পরদিন ভোরে হাওড়া স্টেশনের জনসমুদ্রের মধ্যে নিজেকে বড্ড একা আর ক্ষুদ্র লাগছিল অশোকবাবুর। লাল উর্দি পরা কুলিদের ব্যস্ত ছোটাছুটি, হকারদের হাঁকডাক আর ট্রেনের হুইসেলের শব্দ, সব মিলিয়ে একটা তীব্র কোলাহল। 50 বছর আগে এই স্টেশন থেকেই তিনি প্রথম কলকাতায় পা রেখেছিলেন। সেদিন চোখে ছিল স্বপ্ন আর বুকে ছিল ভয়। আজ চোখে ভয় আর বুকে এক রাশ অপরাধ বোধ। পুরুলিয়া যাওয়ার ট্রেনটা ছাড়তেই তিনি জানলার ধারে বসলেন। শহরতলি পেরিয়ে ট্রেন যখন বাংলার আসল সবুজ রূপের মধ্যে প্রবেশ করল, তখন তার ভেতরের বরফটা একটু একটু করে গলতে শুরু করল। ধানক্ষেতের পর ধানক্ষেত, মাঝে মাঝে মাটির বাড়ি, পুকুরে বাচ্চাদের স্নান, দৃশ্যগুলো তার মনে 50 বছর আগের ফিল্মের রিলের মতো ঘুরতে লাগল। চোখ বন্ধ করতেই তিনি দেখতে পেলেন শিমুলগড়ের সেই বিকেলটা। মালতী, পাশের গ্রামের মেয়ে, ডাগর ডাগর চোখ আর কপালে সবসময় একটা ছোট্ট কালো টিপ। স্কুলে যাওয়ার পথে রোজ দেখা হতো, কথা হতো না, শুধু চোখে চোখে বিনিময় হতো হাজারো না বলা কথা। মালতী ছিল গ্রামের অবস্থাপন্ন ঘরের মেয়ে, আর অশোকবাবুর বাবা ছিলেন সামান্য পোস্টমাস্টার। এই সম্পর্ক কোনোদিন সমাজ মেনে নিত না। ঝড়ের আগের দিন মালতীই প্রথম কথা বলেছিল। অশোকবাবু যখন সাইকেল নিয়ে ফিরছিলেন, তখন সে পথের ধারে দাঁড়িয়েছিল। শিউলি ফুলের গন্ধমাখা এক বিকেল। মালতী কাঁপা কাঁপা গলায় বলেছিল, কাল আমাদের বাড়িতে আমার বিয়ের কথা বলতে লোক আসবে, তুমি যদি কিছু না করো আমি মরে যাব। সেই রাতেই অশোকবাবু চিঠিটা লিখেছিলেন। কোনো পরিকল্পনার কথা নয়, শুধু দুটো লাইন। কাল বিকেলে পলাশ গাছের নিচে আমার জন্য অপেক্ষা করো, আমি তোমায় নিয়ে অনেক দূরে চলে যাব। একটা কিশোর বয়সের আবেগ, বাস্তব জ্ঞানশূন্য একটা প্রতিজ্ঞা। সেই প্রতিজ্ঞা রক্ষা করার সাহস তার ছিল না। তাই তিনি চিঠিটা মন্টুর হাতে দিয়েছিলেন। মন্টু তার সবচেয়ে বিশ্বস্ত সৈনিক। তাকে বলেছিলেন, চিঠিটা দিয়ে দৌড়ে ফিরে আসবি, আমি এখানেই থাকব। কিন্তু তিনি থাকেননি। কালবৈশাখীর প্রথম ঝাপটা আসতেই তিনি ভয়ে দৌড়ে বাড়ি ফিরে গেছিলেন, নিজের নিরাপদ আশ্রয়। আর মন্টু আর মালতীর কথা বেমালুম ভুলে গেছিলেন। পরদিন যখন শুনলেন মন্টুকে পাওয়া যাচ্ছে না আর দামোদরের ধারে মালতীদের বাড়ির কাছ থেকে একটা মেয়ের শাড়ি পাওয়া গেছে,
তখন তার গোটা পৃথিবীটা দুলে উঠেছিল। তিনি ধরে নিয়েছিলেন মালতী কথা রেখেছে, সে জলে ঝাঁপে দিয়েছে, আর মন্টুও হয়তো ঝড়ে ভয়ে অপরাধবোধে তিনি কাউকে কিছু বলতে পারেননি। তার কিছুদিন পরেই বাবার বদলি অর্ডার আসে। তারা শিমুলগড় ছেড়ে কলকাতায় চলে আসেন। নতুন জীবন, নতুন শহর, নতুন পরিচয়। সবকিছু নিচে তিনি তার আতীতটাকে জীবন্ত কাবড় দিয়ে দিয়েছিলেন। চায়, গরম চায়! হকারের ডাকে অশোকবাবুর ভোর কাটল। তিনি দেখলেন ট্রেনের জানলার বাইরের সবুজ রংটা ফিকে হয়ে এসেছে। মাটি এখন লালচে, বাতাসে একটা শুষ্ক রুক্ষ গন্ধ। গাছপালাগুলোও অন্যরকম, শাল, পিয়াল, মহুয়া, রারবঙ্ঘের চেনা ছবি। তিনি পুরুলিয়ার মাটিতে প্রবেশ করছেন। স্টেশনে নামতেই একটা গরম হলকা তার মুখে লাগল। কলকাতার ভ্যাপসা গরম নয়, এ এক গনগনে আঁচ। প্ল্যাটফর্মে ভিড় কম। তিনি একবার চারদিকে তাকালেন। কাকে খুঁজবেন? কেমন দেখতে সেই লোকটাকে? ঠিক তখনই একজন মাঝবয়সী লোক তার দিকে এগিয়ে এলো। পরনে সাধারণ পাজামা পাঞ্জাবি, মুখে খোঁচা খোঁচা দাড়ি, আর চোখ দুটো অসম্ভব স্থির। লোকটা তার সামনে এসে দাঁড়ালো। তারপর সেই ভারী পরিচিত গলায় জিজ্ঞেস করল, অশোক মিত্র? অশোকবাবু শুধু মাথা নাড়লেন। আমি ভৈরব। লোকটি নিজের পরিচয় দিল। আসুন আমার সাথে। ভৈরবের পেছনে পেছনে তিনি স্টেশন থেকে বেরোলেন। একটা পুরনো জিপ গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িতে উঠে অশোকবাবু জিজ্ঞেস করলেন, আমরা কোথায় যাচ্ছি? পুরুলিয়া। ভৈরব স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলল, তবে আপনার চেনা পুরুলিয়া আর নেই। গাড়িটা চলতে শুরু করল। পিচ ঢালা রাস্তা ছেড়ে গাড়ি যখন লাল মাটির ধুলো ওড়ানো পথে নামল, তখন অশোকবাবুর বুকের ভেতরটা ধকধক করতে লাগল। দুপাশে রুক্ষ প্রান্তর, মাঝে মাঝে একাধটা পলাশ গাছ দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ প্রহরীর মতো। এই পথ তার চেনা, পাইটিলি। এই পথের ধুলোতেই মন্টুর খালি পায়ের ছাপ থাকত। প্রায় আধ ঘন্টা চলার পর গাড়িটা একটা বড় কম্পাউন্ডের সামনে এসে থামল। পুরনো দিনের বাড়ি নয়, বরং কয়েকটি তালির চাল দেওয়া পরিষ্কার ঘরের সমষ্টি। গেটের ওপর একটা কাঠের বোর্ডে লেখা আষাঢ়ের আলো, নিচে লেখা একটি অবৈতনিক বিদ্যালয়। ভেতর থেকে বাচ্চাদের একসাথে পড়ার আওয়াজ ভেসে আসছে। অশোকবাবু অবাক হয়ে ভৈরবের দিকে তাকালেন। এখানে কেন? ভৈরব ইশারায় তাকে পেছনে আসতে বলল। তারা একটা বারান্দায় এসে দাঁড়ালেন। বারান্দার ওপারে একটা বড় আম গাছের নিচে একজন ভদ্রলোক কয়েকজন বাচ্চাকে নিয়ে বসে আছেন। তার পরনে একটা সাদা খদ্দরের ফতুয়া, চোখে মোটা ফ্রেমের চশমা। তিনি একটা বাচ্চার হাত ধরে স্লেটে অ লেখা শেখাচ্ছেন। লোকটির মুখে একটা অদ্ভুত শান্ত সৌম্য ভাব। বয়স 60-এর কোঠায়। হাঁটার সময় তার বাঁ পায়ে সামান্য একটা টান বোঝা যায়। শিরদানা দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। অশোকবাবু শ্বাস আটকে আসছে। ভৈরব তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, 50টা বছর, অনেক লম্বা সময়, তাই না? ঝড়ের রাতে গাছ থেকে পড়ে গিয়ে ছেলেটার পাটা ভেঙে গেছিল, আর মাথার আঘাতে ওর স্মৃতি সব গুলিয়ে গেছিল। নিজের নামটাও বলতে পারেনি। অশোকবাবু রুদ্ধশ্বাসে তাকিয়ে আছেন সেই লোকটির দিকে। ভৈরব একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ওই যে ওই মানুষটা, উনি মন্টু। ভৈরবের কথাগুলো কোনো শব্দ ছিল না, ছিল সীসা, গরম গলানো সীসা, যা অশোকবাবুর কানের ভেতর দিয়ে ঢুকে তার সমস্ত চেতনাকে জমিয়ে দিচ্ছিল। তিনি স্থাণুর মতো দাঁড়িয়ে রইলেন। আম গাছের নিচে বসা ওই সৌম্য শান্ত মানুষটা মন্টু। তার স্মৃতিতে থাকা 10 বছরের দুরন্ত হাসি খুশি ছেলেটা আর এই পক্ককেশ ক্লান্ত মানুষটা এক। সময়টা যেন থমকে গেছে। বাচ্চাদের পড়ার কলরব, বাতাসের শব্দ, দূরে কোনো পাখির ডাক, সব মিলিয়ে একটা অখণ্ড নীরবতায় পরিণত হয়েছে। অশোকবাবুর মনে হচ্ছিল তার পায়ের নিচে লাল মাটিটা সরে যাচ্ছে, তিনি পড়ে যাবেন। ভৈরব তার কাঁধে একটা হাত রাখল, ভরসা দেওয়ার জন্য নয়, তাকে ধরে রাখার জন্য। নিজেকে সামলান, চলুন কথা বলবেন। অশোকবাবু কোনো যন্ত্রের মতো চালিত হয়ে এগিয়ে গেলেন। প্রত্যেকটা পদক্ষেপ যেন এক একটা যুগ। তার বুকের ভেতরটা হাতুড়ির ঘা খাচ্ছে। তিনি কি বলবেন? কি বলার আছে তার?
আমি অশোক, তোমার সেই অশোকদা, যে তোমার জীবনটা কেড়ে নিয়েছি, এই কথা কি বলা যায়? তারা যখন আম গাছের নিচে পৌঁছলেন, মন্টু অর্থাৎ নীলমণি মুখ তুলে তাকালো। তার চোখে কোনো প্রশ্ন ছিল না, ছিল একরাশ সরল কৌতূহল। একজন অচেনা বয়স্ক মানুষকে দেখে সে উঠে দাঁড়ালো। তার বাঁ পায়ের ওপর ভরটা একটু কম পড়ল। ওই সামান্য খুঁড়িয়ে চলাটা একটা ধারালো ছুরির মতো অশোকবাবুর বুকে বিঁধে গেল। নমস্কার, আসুন। নীলমণি হাতজোড় করে বলল। ভৈরবদা, কিছু না বলেই চলে গেলে যে? কলকাতার একজন অতিথি তোর সাথেই দেখা করতে এসেছেন। ভৈরব এমনভাবে বলল যেন এটা খুব সাধারণ একটা ঘটনা। নীলমণি অশোকবাবুর দিকে তাকালো। তার ফ্যাকাশে মুখ, কাঁপা ঠোঁট আর বিস্ফারিত চোখ দেখে নীলমণির মুখে একটা চিন্তার ছাপ পড়ল। আপনার শরীর ঠিক আছে তো? এখানে এসে বসুন। সে একটা টুল এগিয়ে দিল। অশোকবাবু বসলেন, কিন্তু তার সমস্ত শরীর কাঁপছে। তিনি একবার নীলমণির মুখের দিকে তাকান, আবার চোখ নামিয়ে নেন। এই সেই মুখ যার আদলটা এখনো এক, শুধু সময় তার উপর 50 বছরের আঁচড় কেটে দিয়েছে। আপনি কলকাতা থেকে? সেখানে আমার... নীলমণি কথাটা শেষ করল না। একটা দ্বিধা তার চোখে মুখে। আমার ঠিক মনে নেই। ডাক্তার বলেন পুরনো কথা বেশি ভাবা ভালো নয়। এই কথা শুনে অশোকবাবুর ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে কিছুই মনে করতে পারে না। তার 50 বছরের অপরাধ বোধের কোনো সাক্ষীই নেই। তিনি একা, নিজের অতীতের কারাগারে একাই বন্দী। ভৈরব একটা মাটির কুজো থেকে জল গড়িয়ে আনল। জল খান, অনেকটা পথ এসেছেন। অশোকবাবু কাঁপা কাঁপা হাতে গ্লাসটা নিলেন। জলটা তার গলায় নামল না, আটকে রইল। তিনি গ্লাসটা নামিয়ে রাখলেন। আর পারছিলেন না। এই অভিনয়, এই নীরবতা তাকে ভেতর থেকে পুড়িয়ে দিচ্ছে। তিনি ভাঙা অস্পষ্ট গলায় বললেন, একটা একটা নীল ঘুড়ি। কথাটা শোনামাত্র নীলমণির কপালে একটা হালকা ভাঁজ পড়ল। সে ভৈরবের দিকে তাকালো। ভৈরব চুপ করে রইল, যেন অশোকবাবুকে তার নিজের কথা শেষ করতে দিচ্ছে। সেই ঝড়ের বিকেল, পলাশ গাছের নিচে একটা চিঠি। অশোকবাবুর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। প্রত্যেকটা শব্দ যেন ভেতর থেকে টেনে ছিঁড়ে আনতে হচ্ছে। নীলমণি এবার টুল ছেড়ে উঠে দাঁড়ালো। তার মুখটা কেমন বিভ্রান্ত দেখাচ্ছে। সে মাথায় হাত দিল। মাথাটা কেমন যন্ত্রণা করছে। ঠিক তখনই যেন প্রকৃতিও আর সহ্য হচ্ছিল না। আকাশটা কালো করে মেঘ জমল। সকালের গনগনে রোদটা উধাও হয়ে গেল। শাল গাছের পাতায় একটা শোঁ শোঁ শব্দ উঠল। ধুলো উঠতে শুরু করল, ঠিক 50 বছর আগের সেই বিকেলের মতো। অশোকবাবু আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তার সমস্ত প্রতিরোধ ভেঙে গেল। তিনি টুল থেকে নেমে মাটিতে বসে পড়লেন, লাল ধুলোর ওপর। দুহাতে মুখ ঢেকে সে শিশুর মতো কাঁদতে শুরু করল। সেই কান্না শুধু শোকের নয়, সেই কান্না ভয়ের, লজ্জার আর অসহ্য যন্ত্রণার। আমি আমি সেই লোকটা। তিনি ফোঁপাতে ফোঁপাতে বললেন, আমি অশোক, তোমার সেই অসদা, যে তোমার জীবনটা কেড়ে নিয়েছি। আমি আমি একটা কাপুরুষ। ঝড় দেখে আমি পালিয়েছিলাম, তোমাকে একা ফেলে। তার কথাগুলো ঝড়ের হাওয়ায় মিশে যাচ্ছিল। নীলমণি হতভম্ব হয়ে তার দিকে তাকিয়েছিল। তার মুখে কোনো রাগ নেই, ঘৃণা নেই, আছে শুধু অপার বিস্ময় আর যন্ত্রণা। তার মাথার ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পেটাচ্ছে। ঝাপসা অস্পষ্ট কিছু ছবি, দৌড়ে যাওয়া একটা নীল আকাশ, হঠাৎ অন্ধকার আর তীব্র একটা ব্যথা। এবার ভৈরবে গিয়ে এলো। তার মুখটা পাথরের মতো কঠিন। সে অশোকবাবুর দিকে তাকিয়ে শান্ত কিন্তু নির্মম গলায় বলল, শুধু ওর জীবন নয় অশোকবাবু, আরও একজনের জীবন আপনি নষ্ট করেছেন। অশোকবাবু মুখ তুলে তাকালেন। মালতী?
মালতী কি, সে কি বেঁচে নেই? বেঁচে থাকা কাকে বলে? ভৈরবের গলাটা শোনালো হিমশীতল। চিঠিটা যখন পাওয়া গেল, ওর বাড়ির লোক লজ্জায় অপমানে ওকে আস্তা কুড়ে ফেলে দেওয়ার ব্যবস্থা করেছিল। দামোদরের জলে সে ঝাঁপ দেয়নি, তার আগেই ওর বাবা ওকে প্রায় দ্বিগুণ বয়সের এক মাতাল জমিদারের সাথে বিয়ে দিয়ে দেয়। সেই নরকে তার বাকি জীবনটা কেটেছে। বছর 10 আগে যক্ষায় ভুগে ভুগে সে মারা গেছে। শেষ পেরেকটা পোতা হয়ে গেল। অশোকবাবুর পৃথিবীটা সম্পূর্ণ চুরমার হয়ে গেল। তিনি শুধু মন্টুর জীবন নষ্ট করেননি, তিনি মালতীরও হত্যাকারী। তার একটা ভীরু কিশোর বয়সের সিদ্ধান্ত দুটো জীবনকে ছারখার করে দিয়েছে। আর মায়া, তার স্ত্রী, যাকে তিনি কোনোদিনই সত্যিটা বলেননি, তার সাথে কাটানো 40 বছরের ভালোবাসা তাহলে একটা মিথ্যের ওপর দাঁড়িয়েছিল। আকাশ ভেঙে বৃষ্টি নামল, বড় বড় ফোঁটায়। মুহূর্তের মধ্যে চারদিক ভিজে একাকার। লাল মাটি ধুয়ে কাদা হয়ে যাচ্ছে। অশোকবাবু সেই কাদার মধ্যেই বসে রইলেন। তার শরীর, মন, আত্মা সব যেন ধুয়ে মুছে একাকার হয়ে যাচ্ছে। নীলমণি এতক্ষণ চুপ করে দাঁড়িয়েছিল। তার মুখে একটা তীব্র কষ্ট। সে হয়তো কিছুই মনে করতে পারছে না, কিন্তু এই বৃদ্ধ লোকটার কান্না, এই ঝড়ের তাণ্ডব, সব মিলিয়ে তার ভেতরের শূন্য স্থানটাকে আরও বেশি করে নাড়া দিচ্ছে। সে ধীরে ধীরে এগিয়ে এলো। তার খুঁড়িয়ে চলা পা দুটো কাদার মধ্যে বসে যাচ্ছে। সে অশোকবাবুর সামনে এসে ঝুঁকে বসল। তারপর কিছু না বলে, কিছু না বুঝে, শুধু একজন কষ্ট পাওয়া মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাঁপা কাঁধের ওপর নিজের হাতটা রাখল। যে হাতটা 50 বছর আগে তার হাত ফসকে হারিয়ে গিয়েছিল, সেই হাতেরই উত্তরসূরি এক হাত আজ তার কাঁধে। এই স্পর্শটা অশোকবাবু সহ্য করতে পারলেন না। তার ভেতরটা একটা তীব্র চিৎকারে ফেটে পড়তে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। তার চোখ দুটো ঝাপসা হয়ে এলো। তিনি নীলমণির মুখের দিকে তাকিয়ে আছেন, কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না। তার শ্বাস ভারী হয়ে আসছে, বুকের ভেতরটা চেপে ধরেছে। বৃষ্টির শব্দ, ঝড়ের গর্জন, ভৈরবের কঠিন মুখ আর নীলমণির বিভ্রান্ত কিন্তু করুণ স্পর্শ সবকিছু মিলেমিশে একাকার। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। তার চেতনার সম্পূর্ণ বিলুপ্ত হবার আগে শেষ যে জিনিসটা তিনি অনুভব করলেন তা হল তার গাল বেয়ে গড়িয়ে নামা বৃষ্টির জল আর চোখের জল, দুটোই একাকার হয়ে পুরুলিয়ার এই লাল মাটিতে মিশে যাচ্ছে। তার অসম্পূর্ণ জীবনের সব হিসেব যেন আজ এই মাটিতেই শেষ হয়ে গেল। যখন জ্ঞান ফিরল, অশোকবাবু দেখলেন তিনি একটা পরিচ্ছন্ন মাটির ঘরের বিছানায় শুয়ে আছেন। বাইরে ঝড়ের গর্জন থেমে গেছে, শুধু টালির চাল থেকে বৃষ্টির জল পড়ার একটানা টিপটিপ শব্দ হচ্ছে। ঘরের কোণে একটা হ্যারিকেন জ্বলছে, তার নরমালায় দেওয়ালের ছায়াগুলো কাঁপছে। বাতাসটা ভেজা মাটির গন্ধে ভারী। তিনি উঠে বসার চেষ্টা করতেই দেখলেন নীলমণি তার পাশেই একটা মোড়ায় বসে আছে, তার হাতে একটা ভেজা কাপড়ের পট্টি। অশোকবাবু জ্ঞান ফিরতে দেখে সে ম্লান হাসল। এখন কেমন লাগছে? নীলমণির গলায় অদ্ভুত এক সারল্য, কোনো অভিযোগ বা প্রশ্ন নেই। অশোকবাবু কোনো উত্তর দিতে পারলেন না। তিনি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। এই সেই মুখ যার 50 বছরের যন্ত্রণার জন্য তিনি দায়ী, অথচ এই মুখেই কি অপার শান্তি। দরজা ঠেলে ভলা ভেতরে ঢুকল। তার জামাকাপড় ভেজা, মুখটা আগের চেয়েও বেশি কঠিন। সে অশোকবাবুর দিকে না তাকিয়ে নীলমণিকে বলল, তুই যা, ওর খাবারটা নিয়ে আয়। নীলমণি নিঃশব্দে বেরিয়ে গেল। ঘরটাতে শুধু দুজন মানুষ রইল, অভিযুক্ত আর অভিযোগকারী।
অশোকবাবু ভাঙা গলায় বললেন, আমি আমি প্রায়শ্চিত্ত করতে চাই। ওর স্কুলের জন্য আমি আমার সারা জীবনের সব সঞ্চয় দিয়ে দেব। আমি। চুপ করুন। ভৈরবের গলাটা সাপের হিসের মতো শোনালো। টাকা দিয়ে সবকিছুর দাম দেওয়া যায় না অশোকবাবু। আপনি ভাবছেন এই গল্পটা শুধু নীলমণির, শুধু একটা হারিয়ে যাওয়া ছেলের? ভৈরব এবার তার দিকে ঘুরল। হ্যারিকেনের আলোয় তার চোখ দুটো জ্বলছে। এই গল্পটা আমার, আপনার চেয়েও অনেক বেশি করে আমার। অশোকবাবু অবাক হয়ে তাকিয়ে রইলেন। ভৈরব তার বিছানার কাছে এসে দাঁড়াল। তারপর এমন একটা সত্যি উচ্চারণ করল যা ঝড়ের চেয়েও ভয়ঙ্কর, মৃত্যুর চেয়েও শীতল। আমার নাম ভৈরব চৌধুরী। আমার মা মালতী। একটা শব্দ, কিন্তু এই একটা শব্দই অশোকবাবুর পায়ের তলার শেষ মাটিটুকুও কেড়ে নিল। তার পৃথিবীটা আর চুরমার হল না, কারণ চুরমার হওয়ার মতো আর কিছুই অবশিষ্ট ছিল না। সেটা ধুলোয় মিশে গেল। ভৈরব বলতে লাগল, তার গলাটা আবেগে কাঁপছে কিন্তু নিয়ন্ত্রণে। আমার মা মরার আগে পর্যন্ত আপনার কথা বলতো। শুধু এই নামটুকুই বলতে পারত। ছোটবেলা থেকে আমি আমার মাকে দেখেছি জানলার দিকে তাকিয়ে থাকতে। কিসের অপেক্ষা বুঝতাম না। সবাই বলতো আমার মা পাগল, কিন্তু আমি জানতাম সে কিছুর জন্য অপেক্ষা করছে। ওর মৃত্যুর পর আমি ওর বাক্স থেকে দুটো জিনিস পাই, একটা আধো ছেঁড়া জলে ভেজা চিঠি যাতে আপনার নাম লেখা, আর একটা নীল ঘুড়ির শুকনো কচি। আমি তখন থেকে আপনাকে খুঁজছি। পোস্ট অফিসের পুরনো রেকর্ড ঘেটে আপনার বাবার কলকাতার ঠিকানা বের করেছি। গত 10 বছর ধরে আমি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করেছি। অশোকবাবুর কানে আর কোনো শব্দ ঢুকছিল না। তার চোখের সামনে শুধু মালতীর সেই ডাগর ডাগর চোখ দুটো ভাসছে, শিউলি ফুলের গন্ধ মাখা সেই বিকেলটা। আপনি কি জানেন, আপনি শুধু একটা চিঠি পাঠাননি, আপনি একটা স্বপ্ন পাঠিয়েছিলেন। আমার মা সেই স্বপ্নটা বিশ্বাস করেছিল, তাই ঝড়ের পরেও সে আপনার জন্য পলাশ গাছের নিচে অপেক্ষা করেছিল সারা রাত। আর সেই সুযোগেই ওর বাড়ির লোক আর গ্রামের মোড়লরা ওকে। ভৈরব কথাটা শেষ করতে পারল না। তার কঠিন চোয়ালটা শক্ত হয়ে গেল। ওরা বলেছিল, যে মেয়ে নিজের সম্মান রাখতে পারে না তার বেঁচে থাকারও অধিকার নেই। ঘরের নিস্তব্ধতাটা অসহ্য হয়ে উঠল। বাইরে বৃষ্টির শব্দটাও যেন থেমে গেছে। অশোকবাবু নির্বাক, অসার। তার 50 বছরের বয়ে বাড়ানো অপরাধ বোধটা ছিল একটা ভীরু ছেলে পালিয়ে আসার গ্লানি, কিন্তু আসল সত্যিটা তার চেয়েও লক্ষগুণ ভয়াবহ। তিনি শুধু পালিয়ে আসেননি, তিনি মালতীকে একা ফেলে দিয়েছিলেন একদল নেকড়ের মুখে। তিনি উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন, পারলেন না। ভৈরবের দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, আমায় আমায় ক্ষমা করো। ক্ষমা? ভৈরব হাসল। ওই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু অনন্ত ক্লান্তি। ক্ষমা করার আমি কে? আমার মা তো কবেই চলে গেছে। আর আপনি? আপনি তো সেদিনই মরে গেছিলেন, যেদিন নিজের ভালোবাসার চেয়ে নিজের ভয়কে বড় করে দেখেছিলেন। ভৈরব ঘুরে দাঁড়ালো। সকাল হলে আপনি কলকাতা ফিরে যাবেন। নীলমণিকে কিছু বলার চেষ্টা করবেন না। ওর এই শান্ত জীবনটা আর ঘেঁটে দেবেন না। ওর স্মৃতি নেই, এটাই ওর আশীর্বাদ। সে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নীলমণি রুটি আর সবজি নিয়ে ঢুকল। সে দেখল অশোকবাবু বিছানায় পাথরের মূর্তির মতো বসে আছেন। তার চোখ দিয়ে জল পড়ছে না, কিন্তু মুখটা দেখলে মনে হচ্ছে তার ভিতরটা মরুভূমি হয়ে গেছে। নীলমণি কিচ্ছু না বলে খাবারের থালাটা পাশে রেখে দিল। তারপর ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে শুধু বলল, খেয়ে নেবেন, শরীরটা দুর্বল। এই সাধারণ মানবিক কথাটাই অশোকবাবুকে সবচেয়ে বড় শাস্তি দিয়ে গেল। পুরুলিয়া থেকে ফেরার ট্রেনটা ফাঁকাই ছিল। অশোকবাবু জানলার বাইরে তাকিয়েছিলেন, কিন্তু কিছুই দেখছিলেন না। রাঙামাটির পথ, শাল পলাশের জঙ্গল, সবকিছুই অর্থহীন। তিনি কলকাতা ফিরছেন, কিন্তু তার ভিতরের মানুষটা শিমুলগড়ের সেই কাদামাখা মাটিতেই সমাধিস্থ হয়ে গেছে।
বাগবাজারের বাড়িতে যখন ফিরলেন তখন গভীর রাত। আরতি ঘুমিয়ে পড়েছে। বাড়িটা একই রকম, নিস্তব্ধ, অন্ধকার। শুধু বন্ধ ঘড়িগুলো যেন তার দিকে তাকিয়ে আছে। এতদিন তিনি ভাবতেন এই ঘড়িগুলো মায়ার জন্য থেমে আছে। আজ তিনি বুঝলেন তারা আসলে তার নিজের জন্যই থেমেছিল। যে মুহূর্তে তিনি ভয় পেয়ে পালিয়েছিলেন সেই মুহূর্তেই তার ভিতরের সময়টা মরে গেছিল। তিনি মায়ার ছবির সামনে এসে দাঁড়ালেন। ছবির হাসি মুখতে দেখে তার বুকটা ফেটে গেল। তিনি মায়াকে ঠকাননি, তিনি নিজেকে ঠকিয়েছিলেন। মায়ার সাথে কাটানো 40টা বছর ছিল তার সেই অপরাধবোধ থেকে পালানোর একটা মরিয়া চেষ্টা। মায়ার ভালোবাসা ছিল তার আশ্রয়, তার বর্ম। তিনি তার পুরনো ঘড়ি সারাইয়ের বাক্সটা খুললেন। ভেতর থেকে বাবার দেওয়া ছোট ছোট যন্ত্রগুলো বের করলেন। ধুলো মুছে সেগুলোকে টেবিলে সাজিয়ে রাখলেন। আলমারি থেকে বের করলেন মায়ার হাতে বোনা সেই আধ খাওয়া কাঁথাটা। একটা গোলাপ ফুলের নকশা অর্ধেক হয়ে থেমে আছে। মায়া শেষ দিকে আর চোখে দেখতে পেত না। তিনি কাঁথাটা কোলের ওপর মেলে নিলেন। তাতেই গোজা ছিল মায়ার শেষ সূঁচ আর সুতো। তিনি কাঁপা কাঁপা হাতে সূঁচটা তুলে নিলেন। আলো জেলে কাঁথার ওপর ঝুঁটি পড়লেন। তার হাত আর এখন আর মতো স্থির নয়, চোখও ঝাপসা। তবুও তিনি চেষ্টা করতে লাগলেন সেই ছেঁড়া সুতোর মুখটা খুঁজে বের করার। বাইরে ভোরের আলো ফুটছে, শহরের কোলাহল শুরু হচ্ছে। একটা নতুন দিন। অশোকবাবুর জন্য সেই দিনের কোনো অর্থ নেই। তার সামনে এখন শুধু একটা কাজ, এই অসম্পূর্ণ কাঁথাটা শেষ করা। জীবনটা হয়তো আর কোনোদিন জোড়া লাগবে না। ছেঁড়া স্মৃতি, ভাঙা প্রতিজ্ঞা কিছুই আর আগের মতো হবে না। কিন্তু ছেঁড়া সুতোটা তুলে নিয়ে নতুন করে ফোঁড় তোলার সাহসটুকু তো করা যায়। সমাপ্তির জন্য নয়, শুধু অসম্পূর্ণ কাজটা শেষ করার জন্য। গল্পটা এখানেই শেষ হলো। অশোকবাবুর জীবনের এই পরিণতি হয়তো আমাদের বুকের ভেতর একটা গভীর শূন্যতা তৈরি করে দেয়। সব ভুলের ক্ষমা হয় না, সব দিনেরও হয়তো পরিশোধ হয় না। কিছু হিসেব বাকি রয়ে যায় সময়ের কাছে। আমাদের আজকের নিবেদন, রাঙামাটির ঋণ। যদি আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে ভুলবেন না। সময়ের বাঁকে আমরা এমনই সব হারিয়ে যাওয়া, ভুলে যাওয়া আর না বলা গল্প তুলে ধরার চেষ্টা করি। আমাদের এই যাত্রার সঙ্গী হতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপে দিন, যাতে নতুন কোনো গল্প এলেই আপনার কাছে খবর পৌঁছে যায়। আপনারা এই গল্পটি নিয়ে কি ভাবছেন কমেন্টে আমাদের অবশ্যই জানান। আপনাদের প্রতিটি মতামত আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। দেখা হবে সময়ের পরের বাঁকে নতুন কোনো গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।